মর্নিং, দেবলিনার রোজ নামচায় তোমাদেরকে অনেক স্বাগত। আজকে এখন কটা 6:30, পৌনে 7টা মতো বাজে। রেডি হয়ে গেছি, বললামই আজকে ধামাস যাব। কালকে ভোট, আমাদের তো ভোটার কার্ড ওখানে। তো আমি, বাবা মা আর মেয়ে যাব। তো আমি মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছি। এবার মা বাবা এখানে আসবে, এখানে এসে তারপরে বেরোবো একসাথে। এখান থেকে একটু যাবো টোটোতে, তারপর ওখান থেকে ফুল টোটো করে নেবো। এইরকমই কথা আছে। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর ধামাসের ব্লগ দেখতে পাবে 2 দিন। জানি না, ওয়াইফাই তো নেই, নেটেরও ওখানে অবস্থা খুব খারাপ। কেমনভাবে কীভাবে আপলোড করবো জানি না, তবে চেষ্টা করবো আজকে গিয়েই দুপুরবেলা এডিট করে তোমাদেরকে পোস্ট করার চেষ্টা করবো, কারণ কালকে দেওয়া হয়নি। তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ সিচুয়েশনটাই কালকে ওরকম ছিল। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। মেয়েও রেডি হয়ে গেছে, মেয়েকেও দেখাই যে কী পরেছে। গরমে হালকা পাতলাই ওকে পরিয়েছি, তবে আমি একটু এই জামাটাই পরেছি। ওই সকালে একটা বিস্কুট দিয়ে খাবে না, যে বাটি রেখে দিয়েছি, দরকার নেই, থাক, খেতে হবে না। এই যে দিদা চা, সবার চা হয়ে গেছে, চা খেয়ে বেরোবো। 7টা বাজতে যায়, মারা চলেও আসবে এক্ষুনি হয়তো। তো চলো মামা, ক্রিমটা মুখে দাও, খালি মুখে যেতে নেই বাবা, বলছি তো তোমায়। চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। হ্যাঁ, যাওয়ার সময় তো আবার ব্লগ করবো, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। এই যে এটা আবার ভরে নিয়ে যাব রাস্তায় একটু। তো চলো, বাবারা এসে গেছে, তো আমরা এবার বেরিয়ে পড়বো। বাবার সাইকেলটা এখানে থাকবে, আবার যাওয়ার দিন তখনই নিয়ে যাক কি পরে এসে নিয়ে যাবে। এই যে আমার মেয়ে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। এবার কি জুতো পরবে সেটা নিয়ে সমস্যা, কিটো পরবে না হাওয়াই চপ্পল পরবে সেটাই ডিসাইড করতে পারছে না। তো আমি বললাম হাওয়াই চপ্পলটা পর, ওখানে গিয়ে এধার ওধার যেতে ঘুরতে সুবিধা হবে, কিটোটা সবসময় লাগানো খোলা করতে হবে। তো তারপরে ডিসাইড হলো কিটোটা পরে চলুক আর হাওয়াই চপ্পলটা নিয়ে চলি। ওই 2 দিনের জন্য হলেও বাচ্চা থাকলে কত কিছু করতে হয় দেখো। একটা জুতো পরে যাবে, একটা জুতো নিয়ে যাবে, সে হাওয়াই চপ্পল পরে যাবে না। তো চলো এবার বেরোনো যাক ব্যাগপত্র নিয়ে। এখান থেকে টোটোয় উঠে গেছি, এবার একবারে গিয়ে ধামাসে নামবো। এই যে বুটুলি আর এখানে ব্যাগ, এখানে ব্যাগ। আমরা মা মেয়ে এখানে বসে আছি, বাবারা ফল আনতে গেল, মা ফল আনতে গেল, বাবা কোন কাজে গেল। এখন ওরা আসলে তারপর টোটো কখন ছাড়ে। চলে আসবে করে না হচ্ছে নদী ব্রিজ। আমাদের গ্রামের বাড়ি যেতে গেলে আশেপাশে খুব সুন্দর দৃশ্য দেখা যায়, কারণ নদীর পাড় দিয়ে যেতে হয়। তো চলো, এই নদীর পাড় দিয়ে যেতে যেতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে তোমাদের সঙ্গে কিছু কমেন্টের আমি একটু অ্যান্সার দিয়ে দিই। সব কিছু তো লিখে ওভাবে বোঝানো যায় না। বাবার অসুস্থতার কারণ হিসেবে তোমরা হয়তো ভেবেছো সেদিন বাজারটা বাবা আমাদের জন্য গেছিলো। না গো, আমাদের জন্য যায়নি। সেদিন বাবা নিজেদের বাড়ির জন্যই গেছিলো, নিজের বেল্ট সারাতে গেছিলো, নিজেদের দুধ আনতে গেছিলো, সেই জন্যই গেছিলো। আর খুব মানে দরকার না পড়লে বাবাকে খুব একটা জিনিস আমরা বলি না আনতে। হয়তো বাবা বাজার গেল নিজেদের জন্য কিছু আনতে, তো সেখান থেকে ফোন করলো যে তোদের জন্য কিছু নিয়ে যাব, তখনই আমরা বলি। না হলে তো তোমাদের দেখালামই আগের দিন, তেলিপুকুর বাজার থেকে মা বা আমি বা ঘরের সামনে থেকে আমরা বাজারটা করে নিই। বাবাকে যেহেতু বয়স হয়েছে জানি, বাবার কোমরে পায়ে ব্যথা, সেজন্য খুব একটা চাপ দেওয়ার ইচ্ছে আমাদের নেই, আর আমরা দিও না। সেকেন্ড কথা হচ্ছে জল আনার কথাটা।
এই মুহূর্তে তোমরা জানো যে আমরা কি সিচুয়েশনের উপর দিয়ে যাচ্ছি। অ্যাকোয়াগার্ড কেনার যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা অবশ্যই অ্যাকোয়াগার্ড কিনে নিতাম, বা ওখানে বাবা মা কিনে নিত, কারণ ওই অ্যাকোয়াগার্ডটা আমার মায়ের কেনা। তো সেহেতু যেহেতু একটা জায়গায় একটা ঘরে লাগানো আছে, সেহেতু আমরা ওইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এখন আমাদের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয় আমার মাকে আরেকটা অ্যাকোয়াগার্ড কিনে দেওয়া। তাই আমরা অ্যাকোয়াগার্ডটা না এই মুহূর্তে কিনতে পাচ্ছি না, যেহেতু মায়ের অ্যাকোয়াগার্ডটা ওখানে লাগানো আছে। তাই জলটা এইভাবে করি। মেয়েকে আমরা ডাইরেক্ট কলের জল দিই না, বা আমারও সত্যি কথা বলতে সহ্য হয় না ডাইরেক্ট কলের জল খেয়ে। ওই যে গ্রামে গিয়ে 2 দিন ডাইরেক্ট কলের জল খেয়েছি, আমার কিন্তু প্রচুর প্রবলেম শুরু হয়ে গেছে। তো সেই কারণেই আর কি জলটা বাবা দিয়ে যায়, আর কিছুই না। বুঝেছো? আশা করছি বোঝানো গেছে। এবার তো আমরা দেখছো ধামাসে চলে এসেছি। ঘরের অবস্থা দেখেছো, বন্ধ থাকলে যা হয়। এসেই যে ঘর পরিষ্কার করে চাদর টাদর পেতে নিচ্ছি। মেন গেটের বাইরের অবস্থা দেখলে, মানুষজন না থাকলে যা হয়, পুরো জঙ্গল হয়ে যায় রাস্তাঘাট। মানুষে ব্যবহার করে, বাট পরিষ্কার করার কথা হয়তো কারো মাথায় থাকে না যে যার বাড়ির সামনের রাস্তা সেই পরিষ্কার করবে, এটাই মানুষ ভাবে। তো সেই জন্যই এতটা নোংরা হয়ে আছে, যেহেতু আমরা থাকি না। খাওয়া হয়ে গেছে, এবার কাজকর্ম। বিছানা তো দেখলে ঝাড়া হয়ে গেছে, সবার খাবার হয়ে গেছে। ওখান থেকে মিষ্টি দোকান থেকে কচুরি তরকারি নিয়ে আসা হয়েছিল, খাওয়া হলো। এরপরে কাজ হবে। মা ওখানে ওষুধ খাবে, আমি ওষুধ খাবো। মেয়ে খেলতে বসেছে, ওখানে খেলতে বসেছে। চলো আবার ওষুধ খেয়ে নিই, নাহলে ভুলে যাবো ওষুধ খেতে। ওষুধটা খেয়ে নিই, তারপরে আবার আসবো। রান্নাঘরে এসে গেছি। একটু আলোটা কম হবে, এখানে আলোর অবস্থাটা খুবই খারাপ। এটা রান্নাঘর, এটা রান্না চালা, সব এসে বাসনপত্র ধুয়েছি। ওই যে দেখো সব ওখানে দাঁড়ানো আছে, সব ধুয়ে রেখেছি। এদিকে মা ভাতটা বসিয়ে দিয়ে, এই যে ভাত বসিয়ে দিয়েছে। আর এখানে আমি মাংসটা বসাবো, ভাজা করব, তারপরে মাংস করব। এই হচ্ছে রান্না। মানে কোথাও না থাকলে যা হয় সব বয়ে টয়ে আনতে হয়, বুঝলে? এই যে একটু নোংরা ঠোংরাই আছে, থাক। কি হলো? চলো এবার রান্না বান্না করা যাক। রান্নাঘরে চলে এসেছি, আর এসে ছোট্ট একটা কড়াই বসিয়েছি, এতে পটল ভাজবো। আর এদিকে মা তো ভাতের হাঁড়ি বসিয়েই দিয়েছে, তোমাদের আগেই বললাম। এতে পটলটা ভেজে নিয়ে মাংসটা কিন্তু এর মধ্যে হবে না, কারণ 500 মাংস আলু দিয়ে এই ছোট্ট কড়াইয়ে ধরানো যাবে না, তাই ছোট্ট হাঁড়িতে বসাবো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সব নুন হলুদ একটু একটু করে নিয়ে আসা হয়েছে ওখান থেকে, কারণ এখানে রেখে যাওয়া মানে নষ্ট, কবে আসবো না আসবো সেই জন্য। আরেকটা কমেন্ট আমি চোখে পেয়েছি, তাই আমি সেটা বলছি। আমার মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা নিয়ে বাবার উপরে নাকি চাপ পড়ে গেছে, বয়স হয়েছে তো। হ্যাঁ গো, সেই বিষয়ে ওই জন্যই আমি কিন্তু বাবাকে বলিনি। আমি যেতাম, নিয়ে আসতাম। বাবা মা দুজনেই বলো, তাদের নাতনির কথা ভেবেই বলেছিল যে তাদের নাতনিটার কষ্ট হচ্ছে রোদে আসতে, মানে আসার সময় বা যাওয়ার সময় হেঁটে যেতে হচ্ছে। তাই মা বলেছিল, বাবা বলেছিল তোকে যেতে হবে না, ওকে সাইকেলে আমরা বাবা নিয়ে আসবে। আমি কিন্তু একবারও মুখ ফুটে বলিনি যে আমার কষ্ট হচ্ছে, মেয়েকে নিয়ে আসা নিয়ে যাওয়াটা একটু করে দাও। আমি জানি আমার কাজ আমাকে করতে হবে, তবে কি বলো তো, আজ আমি চাকরি করছি না, কাল তো আমি চাকরি করব। এবার তখন তো মেয়েটাকে দিয়ে আসা নিয়ে আসা এগুলো একটু তো হেল্প করতেই হবে আমাকে, না? আমার মায়ের পক্ষেও তো সব কিছুটা ম্যানেজ করা সব দিন সম্ভব হবে না যে মাই নিয়ে যাবে নিয়ে আসবে। শুধু তো স্কুল বলে নয়, এরপরে আঁকার ক্লাস, নাচের ক্লাস, তারপরে গানের ক্লাস, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ক্লাসে সে ভর্তি হবে। তো সব কিছু তো একটা মানুষের পক্ষে সম্ভব হবে না। যদি আমি সময় দিতে না পারি, যদি আমার অফিস থাকে, আমি যদি কাজে যাই, তখন তো তাদের একটু হেল্প করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই তাদের বয়স, তাদের শরীর দেখেই তারা হেল্পটা করবে। তাদের শরীর খারাপ থাকলে কি আর তারা পারবে করতে? নিশ্চয়ই পারবে না। তখন ভালো ছিল। আর শরীর মানুষকে বলা যায় না কখন খারাপ হবে কখন ঠিক হবে, কেউ বলতে পারে না। তো সেই জন্যই বাবা নাতনির কথা ভেবেই কিন্তু করতো। স্নান টান সব হয়ে গেছে,
রান্নাও হয়ে গেছে, মাংস আর পটল ভাজা। ওখানে আলোর প্রবলেম বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ একদমই আলো নেই, খুব কম আলো, তাই যতটুকু পারলাম শেয়ার করলাম। আর আজকে মেয়ে বায়না ধরেছে ঠাম্মির কাছে খাবে, ওই জন্য ঠাম্মি ওকে খেতে বসিয়ে দিয়েছে। ওকে একটু খেয়ে তারপর আমাদের ভাত বাড়বে। স্নান টান হয়ে গেছে, মেঘলা করে আছে, গরমও প্রচুর আছে, ভালো লাগছে না। স্নান টান করে এলাম, বসি এখন, ওনার খাওয়া হোক, তারপরে কালকে ভোট, তারপরে আবার বাড়ি। এই বন্ধ ঘর থাকলে না এই সমস্যা, এত ধুলো বালি চারিদিকে পরিষ্কার করা। তাও তো মারা কিছুদিন আগে এসেছিলো বলে তাও কম, তারপরে আমাদের ঘরেও তো থাকা হয়নি, সে বিয়ে বাড়ির সঙ্গে এসে থাকা হয়েছিল। তাও এসেছিলাম, তখন ছিলাম বলে 3-4 মাস, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 2 মাস হয়েছে বলে পরিষ্কার ছিল অনেকটাই, নাহলে আরও নোংরা হয়ে থাকতো। বছর একবার তো বছর হয়ে যায়, আসা হয় না, সেই জন্য ঘরটা আসলে না ভালো লাগে না গো, সত্যি ভালো লাগে না, ভীষণ একা একা খালি মনে হয়, কিন্তু আসতে হয়, কিছু করার নেই, কাজকর্ম থাকলে তো আসতেই হবে, তাই আসা, ভীষণ একা একা লাগে। তাই রান্না বান্না করলাম, সময়টা কিছুটা কেটে গেল, এবার একটু শোবো, ভিডিওটা এডিট করব, বিকেলে ছাদে টাদে যাবো ঘুরতে, পাশের বাড়ি বড় মাদের বাড়ি একবার যেতে হবে, হাঁদের বাড়ি যাওয়া হয়নি বলেছিল, এই আজকে বা কালকে যাব, ঘুরে আসবো একবার। চলো খাওয়া দাওয়া করি, আবার পরে দেখা হবে। এই দেখো আমার হালকা পাতলা মাংসের ঝোল, এই যে ওপর থেকে কাঁচা লঙ্কা দেখছো, আমি ওপরের বোটাটাও ভাঙিনি যাতে মেয়ের ঝালটা ঢুকে যায়, সেজন্য একদম হালকা করে করেছি মাংসের ঝোল। মা এখানে ভাত বাড়ছে, মেয়ের খাওয়া হয়ে গেছে। চলো এবার মায়ের হয়ে গেছে ভাত বাড়া আর পটল ভাজা দেওয়া, মায়ের বাবার ভাতটা নিয়ে গিয়ে বসাই, তারপরে এসে আবার একটা আমি থালা নিয়ে যাব, তাহলে মা আর একটা থালা নিয়ে চলে যেতে পারবে। বাবা ওখানে বসে আছে, মেয়ের এখনও কিন্তু খাওয়া হয়নি, মেয়ে এখনও মাংস খাচ্ছে, ভাতটা খাওয়া হয়ে গেছে, ওখানে বসে বসে ও এখনও মাংস খাচ্ছে। আর এদিকে আমরাও খেতে বসে যাব, ততক্ষণে আশা করছি মেয়ের মাংস খাওয়া যাবে। কেমন মাংস খেতে শিখেছে দেখো, একদম মুখ ঢুকিয়ে মাথা ঢুকিয়ে। গুড আফটারনুন, বিকেলবেলা ছাদে এসছি। কেন ছাদে এলাম বলো তো? ভয়েস দেওয়ার জন্য। নিচ থেকে ওইখানে সবাই বসে বসে গল্প করছে, তো একদমই দেওয়া যাচ্ছিল না ভয়েস, তোমার এত সাউন্ড আসছিল, ওই জন্য ছাদের এখানটায় বসে বসে ভয়েস দিলাম, তাও সাউন্ড আসছে, কিছু করার নেই। আর আমার ঘর থেকে তো জানলাটা খুলে ওই পুকুর পাড়ের ওখানে সব বসে বসে বউরা গল্প করছে, তো সেই সাউন্ডটা প্রচণ্ড আসছিল, তো কোথায় ভয়েস দেবো তো এসে এখানে, আর এখানটা বসলে না একটু আরামও লাগে, গরমটাও কম লাগবে, ওই জন্যই এসে বসলাম। যা হোক একটু আধটু সাউন্ড আসলে আর কি করা যাবে। তো বেশ ভালো লাগছে, ছাদটা ঠান্ডা ঠান্ডা লাগছে। মেয়ে তো বেরিয়ে গেছে দাদার সঙ্গে বেরো করতে, মাও মনে হয় একটু বেরোলো। আমি এবার ছাদে এলাম, ভয়েস দিলাম, এক্সপোর্টে বসালাম, এরপরে ওয়াইফাই নিয়েই রিচার্জ করব, তারপরে আপলোড দেওয়ার চেষ্টা করব। কতটা কি হয় বুঝতে পারছি না, কতটা নেট নেবে কি নেবে, রিচার্জ তো করতেই হবে, না হলে তো হবে না। আমার যে থাকে যে মানে এখন তো যেহেতু ওয়াইফাই ব্যবহার করি, ওই জন্য কম জিবির নেটটাই আমি রিচার্জ করি, তো সেই জন্যই হচ্ছে আর কি হবে না। আরেকজন কই? ও কেন বাড়ি যাব? তো চলো মেয়ে কোথাও দাঁড়াতে দেয়নি, দাদার সঙ্গে বাজারে গেছিলো, তাড়িয়ে নিয়ে এসছে, দিয়ে ঠাম্মি ওখানে দাঁড়িয়েছে, ঠাম্মির সঙ্গে মাঠ এই পুকুর পাড়ের ওখানে দাঁড়িয়েছে, দেখবে দেখাচ্ছে, এখন হাঁটছে, তোমাদের হিয়া রানী, এই দেখো। এবার ছাদে আসবে, বান ধরেছে, এবার ছাদে যাব, চলো মা আছে ছাদে যাব। তো আসুক, এরপর চা খাবো, চা খাইনি এখনো, ভয়েস আর এডিটিংয়ের জন্য না দিলে সত্যি ঢিলে হয়ে যাচ্ছে। কিন্তু কি বলো তো, মানে আমি বুঝতে পারি, বাট
ঘরে বাইরে একা সব কিছু সামলে উঠতে আমি পারছি না। আমি কারো দোষ দিচ্ছি না বা বলছি না যে কেউ পারে না, আমি পারছি না, যেটা আমার দোষ। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমিই পেরে উঠছি না এডিটিংয়ের টাইমটা বার করতে। মানে এক এক সময় এক একটা এমন জিনিস বেরিয়ে আসছে যার জন্য আমি পারছি না। তো সেই জন্যই আমি ভিডিও যেদিন এক্সেস হয়ে যায় সেদিন আমি দিতে পারি না। চলো, কিছু করার নেই। আর কি করব বলো, মেয়ে আসছে ছুটে ছুটে। চলো এবার তোমাদেরকে একটু গ্রামের আশপাশটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে আসছেন নেত্য, আমার মিট্টি মিট্টি মা আসছেন। এসো। ও তো আম সেই ওই দিকে হয়েছে, পড়ে গেছে তো, সকালে তো দাদাই নিয়ে এলো। না, ওদের গাছ, আমাদের গাছ নয়। আমাদের এখানে গাছ নেই, আমাদের জায়গায় নেই গাছ। আবার কি, ওই দেখ একটা আম ঝুলছে বেটু, এখানে এখানে আমার কাছে। ওই দেখ ওই নিচটা দিয়ে, দাদা ওই দেখ ফাঁকটা দিয়ে তাকা, এই দেখ একা ঝুলছে। সূর্যটা দেখো কি অপূর্ব লাগছে, আধা মেঘে ঢাকা আধা লাল, একদম টকটক করছে। আবার চললো দুজনে পাড়া বেড়াতে, ঠাম্মি আর নাতনি। ওই হচ্ছে দুজনের কাজ, যতক্ষণ থাকবে ততক্ষণ মা আরও চললো পাড়া বেড়াতে। এখন ঘুরে আসালো, এখন যাচ্ছে ওই কাকি শাশুড়িদের বাড়ি, ওদের বাড়িতে সব দেখা করতে। ছাদটা তো না পরিষ্কার আছে এবারে, জানো ওর জন্য এসে একটুখানি ঘোরা যাচ্ছে, নাহলে গরমের অবস্থা কাহিল হয়ে যেত ঘরটায়। দুপুরবেলা 3:30-র সময় মনে হচ্ছে আর ঘরটায় টিকতে পারবো না আমি, মেয়ে উঠে গেছে এই গরমের চোটে। দি বেটু জানলা খোল, নাহলে থাকতে পারবো না ঘরটা। আলো আসুক যাই আসুক দিয়ে জানলা খুললো। আর ভোরবেলা উঠে এসছি তো, সেই জন্য চোখটাও খুলতে পারছি না, আবার ঘুমোতেও পারছি না, এই হচ্ছে ব্যাপার। যেখানে এখনো বসে বললাম যাই, দাদাই উঠে গেছে, দাদাইকে যেই উঠতে দেখেছে আমি যাই দাদার কাছে। আমি যা, আমি একটু শুয়েই থাকি। দিয়ে শুয়ে উঠেই তো ভিডিও এডিট করলাম। রান্না বান্না তো সকালে দেখলে করলাম, মাংস পাতলা করে করলাম, বাবাও চাইতো খাবে, মেয়েও খাবে, আমরা সবাই গরমে খাবো। পাতলা করে একদম মাংসের ঝোল আর পটল ভাজা। রাত্রে ভাত করা আছে, আর কি হয়, আলু সেদ্ধ দিয়ে রেখেছি ভাতে, আর কি হয় দেখা যাক। আর একটু মাংসের ঝোলও আছে, বেটুর হয়ে যাবে। আমাদের আরেকটা চাও কিছু একটু বড় ভাজা টাজা করে নিলে খাওয়া হয়ে যাবে। গরমে না ওই 2-3 বার ওই রান্নাঘরে ঢোকা বিভৎস ব্যাপার। কালকে আবার সকাল সকাল করে রান্না করে নিতে হবে, রান্না করে আবার ভোট দিতে যেতে হবে। আগে বাবা দিয়ে আসবে, তারপরে গিয়ে আমরা যাবো, কারণ মেয়েকে রাখতে হবে তো, মেয়েকে নিয়ে তার ভোটের ইয়েতে যাবো না, তাই মেয়েকে রাখবে বাবা এসে গেলে, আর আমরা তারপরে যাব। এই হচ্ছে ব্যাপার। এবার এই আমার ইয়েটার আপলোডের অপেক্ষায় আছি। ছাদে থাকলে একটু টাওয়ারটা ভালো পাবে রুমের থেকে, তো সেই জন্য অপেক্ষায় আছি। হয়ে গেলেই নিচে যাব, না হলে না দাঁড়াতে পারছি না, পায়ে ব্যথা করে না, কষ্ট হচ্ছে। বসারও তো সেরকম ছাদে জায়গা নেই, সব দিক থেকে টাক টাক করলো। ওই দূরে মড়াই দেখতে পাচ্ছ, ওগুলো ধানের মড়াই। ওই রকম মড়াই আমাদের ওইখানটায় হতো, এখন আর ধান চাষও হয় না। এটা পুকুরের ওপারে, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই রকম মড়াই, এরকম
পুরো এরকম শেপের হতো, এখানে সবারই ওরকম শেপেরই হয়। তো এরকম মড়াই আমাদের কোথায় হতো সেটা তোমাদেরকে দেখাই এবার চলো। আমাদের তো সেরকম জায়গা ছিল না, এই যে পাশে কাকা শ্বশুরদের জায়গা ছিল, এই জায়গাটা তখন এই প্রাচীর দিয়ে ঘেরা ছিল না, এই জায়গাতে মড়াইটা করা ছিল। এখানে আমাদের গাছ লাগানো থাকতো, সবজি গাছ, ফুল গাছ। তো এইখানটা আমার বিয়েরও, আমার বসার জায়গা এইখানটাই হয়েছিল, তখন পরিষ্কার টরিষ্কার করে। এখন তো ঘিরে দিয়েছে, নাহলে আমরা যতদিন ছিলাম ততদিন ঘিরে নি, আমরা এখান থেকে যাওয়ার পর এই জায়গাটা ঘিরেছে। আমি একবার করে ক্যামেরা অফ করছি, একবার করে মনে পড়ছে এটা দেখালে হতো। এই ঠিক এরম সেম মড়াই এখানে হতো আমাদের। এখনও ধান চাষও বাবা করে না, আর হয়ও না, সেই হচ্ছে ব্যাপার। আর সুমনকে আগের বাড়ি তো বললাম ওই রাস্তা দিয়ে আসতো, ওইটা দিয়ে আসতো, না হলে এটা দিয়ে চলে আসতো কোনো দিন। মানে ওইটা দিয়ে এসে দুদিকে ডিভাইড হচ্ছে, তো এইটা দিয়ে আসলে আমি জানলা দিয়ে দেখতে পেতাম, এইটা দিয়ে আসলে জানলা দিয়ে দেখতে পেতাম না। ও বেশিরভাগ এইটা দিয়েই ঘুরে আসতো। দেখো আমি আসছি, আমি বসে বসে দেখতাম। এই জিনিসগুলো খুব মনে পড়ে, প্রত্যেকবারই আমি তোমাদেরকে বলি এখানটায় আসলে যে জিনিসগুলো ভীষণ মনে পড়ে। এই যে ছাদে এখন ঘুরছি, ও থাকলে ও আমার সঙ্গে থাকতো একদম কন্টিনিউ, আমি একা থাকতাম না, ও থাকতো, আমি আরও ঘুরতাম এমন ছাদে। ওর যদি ডাক্তারের কল টল থাকতো তাহলে বেরোতো, নাহলে কিন্তু ও খুব একটা বেরোতো না, ও ঘরেই থাকতো। যদি ডাক্তারির কল থাকতো তখন তো যেতেই হতো, তখনই বেরোতো, না হলে এখানেই থাকতো। দুজনে এরকম ঘুরতাম, গরমকালে সন্ধে হলে মুড়ি টুড়ি খেয়ে উঠে এখানে টেবিল ফ্যান নিয়ে এসে শুয়ে থাকতাম। গরমে ঘরে থাকতে পারতাম না, তো তারপরে একটু গরম পড়ে গেলে এখানে আর আসতেই পারতাম না ছাদে, কারণ এই নিচের ইয়েতে ফ্লোরে তোমার এই তাল পাতা যত বাবা নিয়ে আসতো এনে, এই বাঁশ, এই যে বাঁশ রাখা বাঁশগুলো এখনও আছে, এই পুরো তাল পাতা বিছিয়ে দিয়ে এখানটায় বাঁশ দিয়ে ইঁট দিয়ে, এই যে ইঁট সব চাপা দেওয়া থাকতো ঘরটা ঠান্ডা হওয়ার জন্য। তখন আর ছাদে উঠতে পারতাম না, তখন প্রবলেম হয়ে যেত, কারণ ঘর ঠান্ডা করতে গেলে ছাদের তো ঢাকা পড়ে যাবে, তখন তো তুমি হাঁটতে পারবে না, চলতে পারবে না।